Smithy's Cartoon House. কিরে সমুমা, আরো দুটো লুচি দি। না না, আর লুচি খাবো না। ওরে বাবা, নয় নয় করে তো 10খানা লুচি খাওয়া হয়ে গেল। তার উপর মাংস, পায়েস, মিষ্টি, আর আমি খেতে পারবো না। তোদের জন্যই তো এত কিছু করা, এখন তোরাই যদি না খেতে চাস। হ্যাঁ দিদা, এত কিছু খেলাম, আর কত খাবো? পেটে তো আর জায়গা নেই। সত্যি দিদা, আমরা এলেই তুমি এত কিছু আয়োজন করো যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারি না। তবে যাই বল, আমি তো এই খাওয়ার লোভে ছুটে ছুটে দিদার কাছে আসি। আমরা এলেই দিদা এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায়। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার তোরা চুপ করে খাওয়াটা শেষ করবি। খাওয়া দাওয়া শেষ করার পর ঘরে এসে দেখলাম পেটটা না একেবারে আইঢাই করছে। তাই ভাবলাম এক্ষুনি না শুয়ে একটু পায়চারি করি। এই ভেবে আমি পায়চারি শুরু করলাম। বেশ খানিকক্ষণ পায়চারি করার পর হঠাৎ শুনতে পেলাম কোথা থেকে যেন একটা বাঁশির আওয়াজ ভেসে আসছে। এত রাতে ভাবে কে বাঁশি বাজাচ্ছে? কে রে স্বস্তিকা, তুই এখনো শুসনি? হঠাৎ পিছন থেকে নন্দিতার গলার আওয়াজ পেলাম। নন্দিতা আমার মাসতুতো বোন। কলেজে ছুটিতে প্রায় আমরা দুই বোন চলে আসি দিদার কাছে ঘুরতে। না রে, পেটটা আইঢাই করছিল, তাই একটু পায়চারি করছি। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তা যা বলেছিস, যা খাওয়া খেয়েছি, আমারও একই অবস্থা। আচ্ছা নন্দিতা, শুনতে পাচ্ছিস বাইরে বাঁশির আওয়াজ হচ্ছে? আরে হ্যাঁ, শুনতে পেয়েছি। আমি তো তাই তোর কাছে এলাম। এত রাতে এখানে বাঁশি কে বাজাচ্ছে বলতো? চ, দিদাকে গিয়ে বরং জিজ্ঞাসা করি। আরে দূর, দিদা এত জানবে কি করে? দিদারা তো এই কয়েক মাস হলো এখানে এসেছে। তা ঠিকই বলেছিস। বাইরে গিয়ে দেখবি কে বাঁশি বাজাচ্ছে। তোর কি মাথা খারাপ হয়েছে? এত রাতে আমি বাইরে গিয়ে দেখবো কে বাঁশি বাজাচ্ছে? আমার বাবা এসবে এত ইন্টারেস্ট নেই। তোর ইচ্ছে হলে তুই গিয়ে দেখতে পারিস। আমি শুতে চললাম। কাল সকালে গ্রাম ঘুরতে যাচ্ছিস তো? নরেন কাকা কিন্তু সকাল সকাল গরুর গাড়ি নিয়ে চলে আসবে, দিদা আমাকে বলেছে। হ্যাঁ, গ্রাম ঘুরতে তো যাবই। ঠিক আছে, তাহলে আজ তুই শুতে যা, আমিও শুয়ে পড়ি। খুব ঘুম আসছে রে, কাল সকালে আবার দেখা হবে। কথা মতো পরের দিন সকাল সকাল নরেন কাকা গরুর গাড়ি নিয়ে হাজির। আমরা দুজন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছিলাম নরেন কাকার সাথে গ্রাম ঘুরতে যাব বলে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমার অবশ্য গতকাল রাতে ঘুম হয়নি। সারাটা রাত সেই বাঁশির আওয়াজ শুনেছি, আর মনের মধ্যে কৌতূহল জাগছিল কে বাঁশি বাজাচ্ছে।
খুব মন চাইছিল বাইরে গিয়ে দেখতে, কিন্তু যদি দিদা বকাঝকা করে সেই ভয়তে আর যেতে পারিনি। গরুর গাড়ি চড়ে গ্রাম ঘোরার অভিজ্ঞতা কিন্তু একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। নরেন কাকা গ্রাম ঘোরানোর সাথে সাথে গ্রামের সমস্ত জায়গা আমাদের চেনানোর চেষ্টা করছিল, কিন্তু প্রথমবার দেখে কি এত কিছু মনে থাকে? সবকিছুই আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। ফেরার পথে একটা পুরনো অট্টালিকা দেখতে পেলাম, কিন্তু আশ্চর্য রকম ভাবে নরেন কাকা এ সম্পর্কে আমাদের কিছুই বললেন না। তাই দেখে আমি নিজেই নরেন কাকাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা নরেন কাকা, এটা কি একটা পুরো অট্টালিকার মতো? এটা এটা তো এখানকার জমিদারের বাড়ি ছিল। এখন এ বাড়িতে কেউ থাকে না, তাই এমন অবস্থা। জমিদার বাড়ি? আচ্ছা নরেন কাকা, এই জমিদার বংশের কেউ কি এখন বেঁচে নেই নাকি এখানে কেউ থাকে না কেন? আমি অত জানি না দিদিমণি, এ বাড়ি সম্পর্কে বেশি কথা বলা ঠিক নয়। তুমি এখন চুপ করো তো। নরেন কাকা একরকম ধমক দিয়ে আমায় চুপ করিয়ে দিলেন। সেই দিন রাতে খেতে বসে আমি দিদাকে জিজ্ঞেস করলাম ওই জমিদার বাড়ির কথা। আচ্ছা দিদা, তুমি ওই পুরো জমিদার বাড়িটা দেখেছো? হঠাৎ জমিদার বাড়ির কথা বলছিস কেন? না মানে আজ গ্রাম ঘুরতে ঘুরতে জমিদার বাড়িটা দেখতে পেলাম, তাই জিজ্ঞেস করছি। জমিদার বাড়ি আছে জানি, তবে কোনোদিনও ওই জমিদার বাড়ির কাছেও যাইনি। শুনেছি জমিদার বাড়িটা নাকি অভিশপ্ত। আমি নরেনকে বারণ করেছিলাম ওই জমিদার বাড়ির আশেপাশে যেন তোদের না নিয়ে যায়, সেই তোদের ওখান দিয়েই নিয়ে এসেছে। কেন দিদা, ওই জমিদার বাড়িতে কি আছে? আমি অত জানি না, তবে শুনেছি ওই জমিদার বাড়ি নাকি অভিশপ্ত। ওই জমিদার বাড়িতে যেই থাকে বেশি দিন বাঁচে না। তোরা ওই দিকে তাকাবি না একদম। আচ্ছা দিদা, রাতের বেলা বাঁশি বাজে কোথায়? শোন দিদি ভাই, গ্রাম বাংলায় এসে এত কৌতূহল রাখিস না। এত কৌতূহল রাখা ভালো নয়। গ্রাম বাংলায় এমন অনেক ঘটনা আছে যা তোরা শহরের মেয়েরা যুক্তি দিয়ে বুঝবি না, তাই এত প্রশ্ন করিস না। আর হ্যাঁ, রাতের বেলা যেন আমি কাউকে বাড়ির বাইরে না দেখি। সেদিন রাতে খেয়ে ঘরে আসার পর আমার মনের মধ্যে সকালের ওই জমিদার বাড়ি আর দিদার কথাগুলো ঘুরছিল। এমন সময় আবার সেই বাঁশির আওয়াজ। প্রতিদিন রাতে একইভাবে বাঁশি বাজে। কে বাজায় এত রাতে? কি রে, আজ এখনো জেগে আছিস? এই তো নন্দিতা, ভেতরে আয় ভেতরে আয়। হ্যাঁ বল, কি হয়েছে? শুনতে পাচ্ছিস আবার সেই বাঁশির আওয়াজ, ঠিক একই রকম ভাবে। কে বাজাচ্ছে এত রাতে? একইভাবে প্রতি রাতে বাঁশি বাজায়। আরে হ্যাঁ, শুনতে পেলাম বলেই তো তোর কাছে এসেছি। যাবি যাবি একবার বাইরে?
কে দেখবি কে বাজাচ্ছে। আজকে তো যেতে আমারও মন চাইছে। প্রতিদিন রাতে কে এভাবে বাঁশি বাজাচ্ছে আমারও কৌতূহল হচ্ছে জানার, কিন্তু দিদা জানতে পারলে কিন্তু খুব বকা দেবে। দূর, ওসব কথা পরে হবে, চল তো আগে বেরিয়ে তো যাই বাড়ি থেকে। আচ্ছা চ, তবে একটা কথা, খুব সাবধানে যেতে হবে আমাদের, কোনো বিপদ যেন না হয়। বাড়ি থেকে বেরিয়ে ওই বাঁশির আওয়াজ অনুসরণ করে আমরা এগোতে শুরু করলাম। কিন্তু এ কি আশ্চর্য, এগোতে এগোতে আমরা তো সেই জমিদার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেলাম। আওয়াজটা জমিদার বাড়ি থেকে আসছে। এই জমিদার বাড়িতে কে বাঁশি বাজাচ্ছে? এই পুরো জমিদার বাড়িতে কেউ তো এখন থাকে না, তাহলে কি অদ্ভুত এই বাঁশির সুর। আমরা দুজনেই জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো সেই বাঁশির সুর শুনতে লাগলাম। কি মনোমুগ্ধকর এই বাঁশির সুর। এইভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা কেউই জানি না। হঠাৎ নন্দিতা বলে উঠল, স্বস্তিকা, কিরে, অনেক রাত হয়ে গেছে, আর এখানে দাঁড়ানো ঠিক নয়, চল আমরা ফিরে যাই। হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, চ চ এবার আমরা ফিরে যাই। মন যেন আসতে চাইছিল না, কিন্তু তবুও দিদার ভয়তে আমি ফিরে চললাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মন যেন বাড়িতে টিকছিল না, তাই ভাবলাম একটু নদীর পাড়ে গিয়ে বসি। মনের মধ্যে সেই কাল রাতের বাঁশির সুর যেন ভেসে বেড়াচ্ছে। আমি চুপচাপ বসে বসে ভাবছিলাম, কে বাজায় বাঁশি, কার বাঁশিতে এত সুর। হঠাৎ, তোমার বাঁশি শুনতে খুব ভালো লাগে তাই না? কে কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি এই গ্রামেরই ছেলে। কাল রাতে দেখলাম তুমি বাঁশির সুর শুনতে গেছিলে জমিদার বাড়িতে, তাই আজ এলাম তোমার সাথে কথা বলতে। তোমার বুঝি বাঁশি শুনতে ভালো লাগে? আপনি জানেন ওখানে বাঁশির আওয়াজ শোনা যায়? তাহলে ওখানে কে বাঁশি বাজায় বলুন না? ওই পুরো বাড়িতে অত রাতে কে বাঁশি বাজাতে যায়? তোমাকে একটা গল্প বলি, শোনো। এই গল্প এই গ্রামেরই গল্প। অনেকদিন আগের কথা। এই গ্রামে জমিদার মশাইয়ের মেয়ে ছিল মণিমালা। মণিমালা খুব ভালো মনের মেয়ে ছিল। ওর মনে কোনো দম্ভ ছিল না, সবার সাথে মিশতো। ও ছোটবেলার বন্ধু ছিল হরিশ। হরিশ খুব ভালো বাঁশি বাজাতো, আর ওই বাঁশির সুরে মুগ্ধ হয়ে মণিমালাও হরিশকে ভালোবেসে ফেলেছিল। হরিশ আর মণিমালা দুজনেই দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু জমিদার মশাই তা একদম পছন্দ করতেন না। কারণ হরিশ তো গ্রামের সাধারণ একটা ছেলে, না তার কাছে আছে টাকা পয়সা, না আছে বংশমর্যাদা। জমিদার মশাই তার একমাত্র মেয়ের জামাই একজন সাধারণ ছেলেকে মেনে নেবেন কেন? কিন্তু মণিমালাও জেদ ধরে, সে হরিশকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। জমিদার মশাই তখন হরিশকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন।
কিন্তু হরিশও ছিল খুব জেদি। সেও গ্রাম ছেড়ে কোথাও গেল না। শেষ পর্যন্ত জমিদার মশাই কোনো পথ না দেখে লাঠিয়াল পাঠিয়ে হরিশকে মেরে 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 ফেললেন। মণিমালা হরিশের বাঁশির সুর এতই ভালোবাসতো, হরিশের কাছ থেকে একটা বাঁশি চেয়েছিল, কিন্তু হরিশ সে সুযোগ আর পায়নি। মণিমালাকে সে বাঁশিটা আর দিতে পারেনি। তুমিও তো খুব বাঁশি শুনতে ভালোবাসো, এই নাও, এই বাঁশিটা তুমি তোমার কাছে রাখো। পারলে একবার জমিদার বাড়িটা ঘুরে যেও। ভয় নেই, ওটা অভিশপ্ত বাড়ি ঠিকই, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি এসব গল্প জানলেন কি করে? এ কি, কোথায় চলে গেল? এই তো এখানে বসে কথা বলছিল, এ তো একেবারে উধাও হয়ে গেল। কোথাও তো কেউ নেই, ছেলেটার নামটাও তো জানা হলো না। আচ্ছা, আমাকে জমিদার বাড়িটা একবার যেতে বললো, কেন বললো? আমি যাব, এক্ষুনি যাব। জমিদার বাড়িটার ভেতরে ঢুকে দেখলাম জমিদার বাড়ি এখনো সেই একই রকম ভাবে সাজানো রয়েছে, শুধু পরিত্যক্ত অবস্থা তার। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম জমিদার বাড়ির প্রত্যেকটা ঘরেরই দরজা বন্ধ। একটা ঘরের দরজা খোলা দেখে ঘরের ভিতরে ঢুকলাম। কি আশ্চর্য, ঘরের ভিতরে সমস্ত আসবাব এখনো একরকম ভাবে আছে, শুধু চারদিকে মাকড়সার জাল আর ধুলোতে ভর্তি। হঠাৎ ওই ঘরের এক দেওয়ালে একটা ছবির দিকে আমার চোখ গেল। এ কি, এটা কে? এ তো হুবহু আমার ছবি, কিন্তু এ তো এক অন্য পোশাকে। এই কি তাহলে সেই মণিমালা? কি হলো, কিছু মনে পড়লো? এই তো, আপনি কোথায় চলে গেছিলেন? তখন আপনাকে কত খুঁজলাম। তোমার কি কিছুই মনে পড়লো না মণিমালা? এই কথা বলার সাথে সাথেই ওই ছেলেটার চেহারাটা কেমন বদলে যেতে লাগলো। গা হাত পুরো ফ্যাকাশে হয়ে গেল, কপালে রক্ত জমাট বেঁধে গেল, চোখগুলো কেমন লাল লাল হয়ে গেল, চোখে কোনো দৃষ্টি নেই। এই দৃশ্য দেখে আমি আর থাকতে পারলাম না। ওই ঘটনার পর আমি ওই ঘর থেকে তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে যাই, তারপর বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আমি কাউকে কিছু বলিনি, শুধু মাথার মধ্যে একটা কথাই ঘুরছে, আমি তাহলে সেই মণিমালা, আর ওই ছেলেটা কি তাহলে সেই হরিশ? সে কি তাহলে আমাকে সেই বাঁশি দিয়ে গেল, যে বাঁশিটা মণিমালা চেয়েছিল হরিশের কাছ থেকে? সেই দিন রাতে খেয়ে ঘরে আসার পর আমি সেই বাঁশির আওয়াজ শোনার প্রতীক্ষায় রইলাম, কিন্তু অদ্ভুতভাবে সেদিন আর বাঁশি বাজল না। বুঝলাম হরিশ এতদিন অপেক্ষা করছিল
তার মণিমালাকে বাঁশি দেওয়ার জন্য। আজ সে সেই কাজ শেষ করেছে, তাই বোধহয় তার আত্মার মুক্তি হয়েছে।